এই পদ্ধতিতে পাওয়া পারফরম্যান্স সত্যিই চমকপ্রদ। কোনো হরমোন ছাড়াই শুধু ডাল মাটিতে পুঁতে চারা তৈরির এটি অন্যতম সেরা একটি উপায় যা আমি ব্যবহার করেছি। এখন পর্যন্ত এটি এমন একটা পদ্ধতিতে পরিণত হয়েছে যা আমি চ্যানেলে সবচেয়ে বেশি পরামর্শ দিই, বিশেষ করে যদি তুমি গাছ, ফলের গাছ, শোভাবর্ধক গাছ বা যে কোনো গাছের বিস্তার বা ক্লোনিং শুরু করতে চাও। আজ আমরা এমন একটা ভিডিও দেখব যেখানে আমি তোমাকে দেখাবো প্রাচীন রোমানরা কিভাবে করত একদম প্রাকৃতিক, সাশ্রয়ী এবং অত্যন্ত কার্যকারী একটি পদ্ধতি। আর আমি তোমাকে ধাপে ধাপে সব কিছু দেখাবো, কিছুই বাদ দেব না। তাই খাতা নিয়ে নাও, নোট নাও, আর কোনো প্রশ্ন থাকলে নিচে জিজ্ঞেস করো। চল শুরু করি। এই পদ্ধতির জন্য আমাদের খুব কম জিনিস লাগবে এবং সবই একদম প্রাকৃতিক। প্রথমেই আমাদের দরকার হবে একটি টব বা পাত্র যাতে ভালো ড্রেনেজ থাকে। আর প্রাচীন পদ্ধতির প্রতি বিশ্বস্ত থাকতে আমরা ব্যবহার করব একটি মাটির পাত্র, যেমনটা রোমান যুগে ব্যবহার করা হতো। এছাড়াও আমাদের লাগবে অ্যালোভেরা আর রসুন। এই দুটো জিনিস ঐচ্ছিক তবে খুবই সুপারিশযোগ্য, কারণ এগুলো প্রাকৃতিক উদ্দীপক হিসেবে কাজ করে এবং কাটিংকে ব্যাকটেরিয়া ও রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করতে সাহায্য করে, ঠিক যেমনটা প্রাচীন রোমানরাও করত। এছাড়াও আমাদের লাগবে গুঁড়ো দারুচিনি, একটি পাতলা কাপড় বা হালকা স্বচ্ছ কাপড় যা আলো প্রবেশ করতে দেবে কিন্তু সরাসরি রোদ গাছের ওপর পড়তে দেবে না। এছাড়াও আমাদের পানীয় একটা স্প্রে বোতল লাগবে যা আমরা পরে ব্যবহার করব। আর সবশেষে আমরা কাটিংগুলো ব্যবহার করব। এই ক্ষেত্রে আমি 3টে গাছ বেছে নিয়েছি যেগুলো প্রাচীন রোমে খুবই প্রচলিত ছিল। একটা লেবু গাছের কাটিং, একটা বুগেনভিলিয়ার কাটিং এবং একটা রোজমেরির কাটিং। এসব দিয়ে আমরা সেই সময় তারা যেভাবে কাজ করত তার একটা যথেষ্ট বাস্তব প্রতিফলন তৈরি করব। সবকিছুই প্রাকৃতিক আর সবকিছুই সস্তা। যখন আমাদের সব উপকরণ প্রস্তুত তখন প্রথমেই আমরা পাত্রটি প্রস্তুত করব। আমরা আমাদের মাটির বা সিরামিকের টব নিই এবং সেটি মাটি দিয়ে ভরতে শুরু করি। এই পদ্ধতিটি টার্ফ বা বালু দিয়েও করা যেত, কিন্তু আমরা যেহেতু রোমান পদ্ধতির যতটা সম্ভব কাছাকাছি যেতে চাই তাই আমরা সাধারণ মাটি ব্যবহার করব, যেমনটা আগে করা হতো। আমরা পাত্রটি প্রায় অর্ধেক পর্যন্ত, হয়তো একটু বেশি, ভরতে থাকি। এটি কাটিংয়ের আকারের উপর নির্ভর করে। গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন আমরা ডালটি ভেতরে রাখব তখন ওপরের অংশটি যেন পাত্রের কিনারার নিচে থাকে, কারণ পরে আমরা সব কিছু একটি কাপড় দিয়ে ঢেকে দেব এবং এটি যেন খুব বেশি বেরিয়ে না থাকে। যখন মাটি সঠিক উচ্চতায় চলে আসবে তখন আমরা পাত্রটি পরবর্তী ধাপের জন্য প্রস্তুত রাখি। এখন আমরা কাটিংগুলো প্রস্তুত করব। আমরা সোজা, সুস্থ এবং অক্ষত ডাল বেছে নিই এবং সরাসরি সেই অংশে কাজ শুরু করি যেটা মাটির নিচে যাবে। প্রথমেই আমরা একটা রসুনের কোয়া নিয়ে কাটিংয়ের সব ক্ষত বা কাটা অংশে ভালোভাবে ঘষে দেব। রসুন প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে এবং পুরো এলাকাটি সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে। রসুন লাগানোর পর আমরা সেই একই ক্ষতগুলোকে টাটকা অ্যালোভেরা দিয়ে ঢেকে দেব, যা প্রাকৃতিকভাবে শিকড় গজানোর উদ্দীপক হিসাবে কাজ করে। অ্যালোভেরা ক্ষত শুকাতে সাহায্য করে এবং শিকড় গঠনের জন্য উপকারী যৌগ সরবরাহ করে। এবং সবশেষে সেই একই অংশে আমরা সবকিছু গুঁড়ো দারচিনিতে মাখিয়ে নেব। দারচিনি একটি চমৎকার প্রাকৃতিক ছত্রাকনাশক এবং প্রথম কয়েকদিনে ছত্রাকের আক্রমণ ঠেকাতে সাহায্য করে। ঠিক তখনই কাটিংটি সবচেয়ে বেশি দুর্বল থাকে। একবার রসুন, অ্যালোভেরা ও দারচিনি দিয়ে কাটিংগুলো প্রস্তুত হয়ে গেলে আমরা পরবর্তী ধাপে যাব। এখন আমরা যা করব তা হলো কাটিংগুলো বসানো। কাটিংটি কয়েক সেন্টিমিটার মাটির নিচে পুঁতে দেব, ঠিক যতটুকু দরকার, যাতে কাটিংটি নিজে নিজে দাঁড়িয়ে থাকতে পারে। এখানেই রোমান পদ্ধতির সবচেয়ে আকর্ষণীয় গোপন রহস্যগুলোর একটা রয়েছে। আমরা যেহেতু 3টি কাটিং নিয়ে কাজ করব তাই অ্যালোভেরার 3টে টুকরো কাটব, প্রতিটি 2 বা 3 সেন্টিমিটার লম্বা। প্রতিটা কাটিংয়ের জন্য আমরা একটি অ্যালোভেরার টুকরো কাটিং থেকে 1 বা 2 সেন্টিমিটার দূরে হালকা করে মাটির নিচে প্রায় 1 সেন্টিমিটার গভীরে পুঁতে দেব। এবং রসুনের ক্ষেত্রেও একই কাজ করব। আমরা রসুনের কোয়ার ছোট ছোট টুকরো কেটে প্রতিটি কাটিংয়ের পাশে ঠিক অ্যালোভেরার মতো 1 বা 2 সেন্টিমিটার দূরত্বে রাখব। রোমানরা কেন এভাবে করত? কারণ অ্যালোভেরা এবং রসুন মাটির ভেতরে থাকলে ধীরে ধীরে এমন কিছু উপাদান ছাড়ে যা মাটিকে জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে, প্রাকৃতিক ফাইটোহরমোন দেয় এবং কাটিংয়ের প্রথম কয়েকদিনে তার প্রতিক্রিয়া ভালো করে তোলে। এই ছোট্ট বিষয়টাই সফলতার হার অনেক বাড়িয়ে দিত এবং আজও ঠিক একইভাবে কাজ করে। প্রথমে আমরা কাটিংগুলো এবং মাটির ওপরের অংশে হালকা করে
ঘরোয়া ছত্রাকনাশক স্প্রে করব। যেটা কিভাবে তৈরি করতে হয় সেটা ভিডিওর একটু পরেই আমি বুঝিয়ে দেব। এই প্রাথমিক আর্দ্রতা সঙ্গে মাটিতে যে আর্দ্রতা আগে থেকেই আছে সেটাই যথেষ্ট হবে। অনেকেই বেশি পানি দেওয়ার ভুল করেন এবং এতে মাটি জলাবদ্ধ হয়ে যায়। যখন এমনটা হয় তখন শিকড়ের সঠিকভাবে গঠনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন থাকে না এবং শিকড় গজানো ব্যর্থ হয়। তাই সাপ্তাহিক স্প্রে করলেই যথেষ্ট। শুধুমাত্র তখনই আমরা খুব হালকা পানি দেব যদি ব্যবহৃত মাটি অত্যন্ত শুকনো থাকে। এরপর আমরা কাপড়টা প্রস্তুত করি। কাপড়টা নিই, পানিতে একটু দারুচিনি মিশিয়ে ভিজিয়ে নিই, তারপর চিপে নিই এবং শুধু পাত্রের ওপরের অংশ ঢেকে রাখি, আর কিছু না। এই ভেজা কাপড়টি একটি স্থায়ী আর্দ্রতা বজায় রাখে এবং রোমানরা এটা খুব ভালোভাবেই জানত। তারা জানত কাটিংয়ের চারপাশে আর্দ্রতা বজায় রাখলে সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যায়, কারণ এটি পানি শূন্যতা রোধ করে এবং শিকড় গজানোর জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। এরপর ঠিক যেমন প্রাচীন রোমানরা করত, আমরা উপরে একটি কাঠের ফালি রাখি এবং টপটিকে 1 সপ্তাহের জন্য আধা ছায়াযুক্ত আদর্শ স্থানে রেখে দিই। সপ্তাহটি পার হলে আমরা কাঠের ফালি সরিয়ে কাপড়টি তুলে দিই। খুব সম্ভবত আমরা দেখতে পাব অ্যালোভেরার টুকরোটি কেমন শুকিয়ে যাচ্ছে এবং রসুনও ছোট হয়ে আসছে, যা ইঙ্গিত দেয় তারা তাদের উপাদানগুলো মাটিতে ছেড়ে দিচ্ছে। এই সুযোগে আমরা দেখিনি যেন কোনো ছত্রাক বা অজানা ফাঙ্গাস না জন্মায়। সব কিছু ভালোভাবে দেখে নেওয়ার পর আবারও ঘরোয়া ছত্রাকনাশক স্প্রে করি এবং কাপড় দিয়ে ঢেকে দিই। তবে এবার আর কাঠের ফালি দিই না। এখান থেকে আমরা শুধু পাত্রটি আগের জায়গাতেই রেখে দিই, সবসময় পরোক্ষ আলোয়। কাটিংয়ে স্প্রে করার পর কাপড়ের উপরের অংশেও স্প্রে করি, যাতে এটি সবসময় একই রকম আর্দ্রতা ধরে রাখে। এটি ছত্রাকজনিত সমস্যা এড়াতে সাহায্য করে এবং শিকড় গজানোর জন্য নিখুঁত মাইক্রোক্লাইমেট বজায় রাখে, যাতে কোনো বিঘ্ন না ঘটে। এখন আমরা দারুচিনির ওপর ভিত্তি করে প্রাকৃতিক ছত্রাকনাশক তৈরি করব। এটা খুবই সহজ। 1 লিটার পানির একটা পাত্র নিই এবং তাতে শুধু 1 চিমটি দারুচিনি যোগ করি। ভালোভাবে নাড়াচাড়া করি যাতে সব কিছু ঠিক মতো মিশে যায়, এবং যখন সব একসাথে মিশে যাবে তখন আমরা এটি ছেঁকে নিই পাতলা কাপড় বা কফি ফিল্টার দিয়ে। এটা গুরুত্বপূর্ণ যাতে কোনো কঠিন অবশিষ্টাংশ না থাকে যা স্প্রে বোতল আটকে দিতে পারে। মিশ্রণটি ছেঁকে নেওয়ার পর আমরা এটি স্প্রে বোতলে ঢেলে নিই এবং কাজ শেষ। এভাবেই আমাদের প্রাকৃতিক ছত্রাকনাশক প্রস্তুত হয়ে যাবে, যেটা আমরা এই পুরো পদ্ধতিতে ব্যবহার করেছি আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখতে এবং ছত্রাকের বৃদ্ধি ঠেকাতে। এখন আমরা সেই মুহূর্তে পৌঁছে গেছি যেটার জন্য সবাই অপেক্ষা করছিল। সব ধাপ ঠিকভাবে অনুসরণ করার পর, যেমনটা আমি তোমাকে বুঝিয়েছি, সঠিক আর্দ্রতা বজায় রেখে নরম আলো দিয়ে এবং রোমান পদ্ধতি পুরোপুরি মেনে চলার পর এবার পুরস্কারের পালা। যদি আমরা সব কিছু ঠিকভাবে করে থাকি তাহলে 5 থেকে 6 সপ্তাহের মধ্যে প্রায়ই কাটিংগুলো শক্ত, সুস্থ এবং একেবারে সাদা শিকড় বের করতে শুরু করবে, যেমনটা আমি এখনই তোমাকে দেখাচ্ছি। দেখো কি দারুণ ব্যাপার! এটা অবিশ্বাস্য, এত পুরনো একটা পদ্ধতি আজও এত ভালোভাবে কাজ করে যাচ্ছে। একটা অত্যন্ত সহজ ব্যবস্থা, আশ্চর্যজনকভাবে কার্যকর এবং সবচেয়ে বড় কথা, এমন একটা পদ্ধতি যেটা যে কেউ বাড়িতে করতে পারে, কোনো রাসায়নিক ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই এবং 1 টাকাও খরচ না করে। আর কিছু না। যদি তুমি এখানে পর্যন্ত এসে থাকো, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমার যদি কোনো প্রশ্ন থাকে মন্তব্যে লিখে দাও, আমি আনন্দের সঙ্গে উত্তর দেব। এই পদ্ধতিটা যদি তোমার ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে একটা লাইক দাও এবং আমাদের মতো যারা গাছ ভালোবাসে তাদের সঙ্গে শেয়ার করো, তাতে আমি খুবই কৃতজ্ঞ থাকব। একটা বড় আলিঙ্গন। দেখা হবে পরের ভিডিওতে।